Hi, this is Sneha De, and you are watching Care of Study Buddy, যেখানে আমি এমকম এর পার্ট 1 এর পেপার 4 বিজনেস এনভায়রনমেন্টের 5th চ্যাপ্টার করাবো। ওকে, সো 5th চ্যাপ্টার আমাদের আছে হচ্ছে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। এটা একটা খুবই ছোট একটা চ্যাপ্টার, আর এর মধ্যে থেকে আমরা অনেক কিছু বিষয় জানতে পারবো যেটা আমরা যে কনসেপ্টটা নিয়ে আমরা বিজনেসে কাজে লাগাতে পারবো। ওকে, সো আমাদের এক্সামেও এটা আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, সো হেল্পফুল। ওকে, চলো স্টার্ট করি। প্রথমে একটু ইজি ভাবে দিই, ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। তো দেখো, ডেমোগ্রাফি কি? ডেমোগ্রাফি হচ্ছে একটা পপুলেশনের সায়েন্টিফিক স্টাডি, ঠিক আছে? মানুষ বা পপুলেশনের সায়েন্টিফিক স্টাডি হচ্ছে ডেমোগ্রাফি। বাট ঠিক বুঝলে না তো? ওকে, সো এটা চেঞ্জ হয়। পপুলেশন কি আমরা তো জানি, পপুলেশন। এবার আমাদের ভারতের পপুলেশন কিরম সেটাও সবাই জানে। আচ্ছা, তো পপুলেশনের জন্য কিন্তু বিজনেসে এফেক্ট পড়ে, সেটা কিভাবে? কারণ আমরা আরো বিস্তরে জানবো, তবে শর্টে এখন বলছি ইন্ট্রোডাকশনটায়, পরে চ্যাপ্টারে আরো বিস্তরে জানবো। দেখো, কারণ জন্ম, মৃত্যু বা মাইগ্রেশন, ঠিক আছে, বার্থ, ডেথ আর হচ্ছে মাইগ্রেশন, এই তিনটে ফ্যাক্টর পপুলেশনে সব থেকে বেশি কাজ করে। কারণ বার্থ হলে নতুন পপুলেশন হচ্ছে, ডেথ হলে পপুলেশন কমছে, আর মাইগ্রেশন হলেও পপুলেশন কমছে, কেউ অন্য কোথাও চলে গেলে আমাদের ভারতের পপুলেশন করছে, বা আমি আমি যেই জায়গাটা বিজনেস করছি সেই জায়গাটার পপুলেশনের কথা আমি ভাববো। ওকে, সো এই ফ্যাক্টরস গুলো কিন্তু অনেক কিছু কভার করে, লাইক এজ, সেক্স, এডুকেশন, এমপ্লয়মেন্ট আর রুরাল আরবান ডিস্ট্রিবিউশন। এগুলো বিজনেসকে এফেক্ট করে কিভাবে? কেননা দেখো, একটা দেশে যেখানে কিনা বা একটা জায়গায় তুমি বিজনেস করছো, একটা স্মল জায়গায় তুমি বিজনেস করছো, সেখানে যদি ইয়াং জেনারেশন বেশি থাকে, সেখানে যদি তুমি মানে বয়স্কদের কোনো কিছু বিক্রি করো, সেগুলো কি বিক্রি হবে? হবে না। সো আবার যেখানে সিনিয়র জেনারেশন বেশি, সেখানে যদি ইয়াং জেনারেশনের কোনো কিছু বিক্রি করো, সেগুলো কি সেইভাবে বিক্রি হবে? হবে না, কম বিক্রি হবে। সো বিজনেসের সাকসেসে হেল্প করে হচ্ছে এই ডেমোগ্রাফি বা এই সায়েন্টিফিক স্টাডিটা বিজনেসে আরো সাকসেস পেতে হেল্প করে। আমরা এইগুলো যদি বিস্তরে জানি বা আমাদের আহ জানা থাকে একদম কারেক্ট ভাবে, ঠিক আছে, তাহলে আমাদের বিজনেসে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, আর এটা আমাদের বিজনেসের সাকসেসের সুবিধাজনক হবে। ঠিক আছে, ডেমোগ্রাফি ইনফ্লুয়েন্স বিজনেস বাই এফেক্টিভ মার্কেট ডিমান্ড। মার্কেটে কেমন ডিমান্ড আসছে, কেমন লেবার পাবো কিনা, মানে আমি ধরো বিজনেস করছি ম্যানুফ্যাকচারিং এর, আমার লেবার দরকার। তো আমি লেবার সেখান থেকে, সেখানে যদি ম্যাক্সিমাম সিনিয়র জেনারেশন থাকে, আমি কি লেবার সেখান থেকে পাবো? পাবো না। সো আমাকে সেই বুঝে লেবার যাতে পাই, যে জায়গায় পাবো না পাবো, তাই সেই বুঝে পপুলেশনটাও আমাকে দেখতে হবে। সো ডেমোগ্রাফি হচ্ছে বিজনেসে এইভাবেই কাজ করে, ঠিক আছে? এই ইউনিটে আমরা ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টের কথা পড়বো। ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট বিজনেসের সাথে কিভাবে লিঙ্কড সেই ব্যাপারেও জানবো। চলো নেক্সট। যেমনটা আমি আগেই বলেছি, ডেমোগ্রাফি হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি অফ পপুলেশন, রাইট? সো এটা বার্থ, ডেথ আর মাইগ্রেশনের উপর নির্ভর করে চেঞ্জ হয়, ঠিক আছে? তো এটা একটা গ্রিক শব্দ থেকে পাওয়া গেছে, এই ডেমোগ্রাফি শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ ডেমোস এর অর্থ হলো পিপল, আর গ্রিক শব্দ গ্রাফিন এর অর্থ হলো স্টাডি। সো demography is scientifically explains population growth based on age, sex, composition, education, employment, distribution, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে এই স্টাডিটা করা হয়, ঠিক আছে? ওকে, ফিচার্স আছে এই ডেমোগ্রাফি এনভায়রনমেন্টের কতগুলি, যেমন হচ্ছে হাই পপুলেশন ডেনসিটি। ইন্ডিয়ার, আমরা এখানে ইন্ডিয়ার ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টের কথা মেনলি পড়ছি, ঠিক আছে? সো ইন্ডিয়ার একটা লার্জ পপুলেশন, এটা আমরা সবাই জানি, যেটা কিনা একটা ভালো প্রেসার ক্রিয়েট করে, ঠিক আছে, রিসোর্সের ওপর। কোন রিসোর্সেস? যে সেই সব রিসোর্সেস যেগুলো আমাদের বিজনেসের সাথে রিলেটেড। ওকে, আচ্ছা, লার্জ রুরাল পপুলেশন, ম্যাক্সিমাম সবাই গ্রামে বাস করে। ইন্ডিয়ার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? 72% ইন্ডিয়ানস গ্রাম গ্রামাঞ্চলে বাস করে, ঠিক আছে? তাই জন্য এখানে এগ্রিকালচারের উপর বেশি
এগ্রিকালচারের উপর বেস করে বেশি অ্যাক্টিভিটি করা হয়, ঠিক আছে। আর কি হয়, র্যাপিড বাট ডিক্লাইনিং পপুলেশন গ্রোথ। ইন্ডিয়ার পপুলেশন ফার্স্ট গ্রো করছিল, সো এখন যদিও বা এটা একটু কম হয়েছে, এই রেটটা, এই গ্রোথ রেটটা এখন একটু কমেছে তুলনামূলকভাবে, কিন্তু আমাদের ইন্ডিয়ার পপুলেশন আর ইন্ডিয়ার গ্রোথ রেট র্যাপিডলি অনেক বেশি, ঠিক আছে, অন্যান্য দেশের থেকে। লো প্রপোর্শন অফ ওমেন, এখানে ওমেনদের বা ফিমেলসদের মেলদের তুলনায় সমস্ত ক্ষেত্রে কম ভাবেই দেখা যায় আর কি পার্টিসিপেট করতে। সেটা আমরা সবাই জানি কেন, যদিও বা যেমন সোশ্যাল ফ্যাক্টরস বলো বা যা কিছুই হোক, ওমেনদের একটু বেশি আর কি খুব একটা দেখা যায় না। আর তাদের পোর নিউট্রিশন দেওয়া হয়, আই মিন তাদের ঠিক মতো মেলদের তুলনায় ঠিক মতো পুষ্টিকর খাবার দাবার দেওয়া হয় না। আবারও বলছি, ইন্ডিয়ার কথা বলছি, আর সবার ক্ষেত্রে না, এটা কেউ পার্সোনালি নিও না, এটা কিন্তু সাইন্টিফিক্যালি যে রিসার্চ করে যা কিছু জানা গেছে সেই তথ্যের উপর বেস করে আমি এটা পড়াচ্ছি, ঠিক আছে। আর হেলথ ইস্যুস ওমেনদেরই বেশি দেখা যায়, যেহেতু ওই যে কেয়ারের অভাবে, ঠিক আছে, যত্নের অভাবে। যাই হোক, এগুলো হচ্ছে ইন্ডিয়ার ডেমোগ্রাফি এনভায়রনমেন্টের কিছু বৈশিষ্ট্য। আরো চলো কি পড়া যায়। এবার আমরা আরো কিছু ফিচার্স দেখে নেবো, লাইক হাই নাম্বার অফ নন ওয়ার্কার্স। ম্যাক্সিমাম এখানে 40%, দেখো 100%-এর মধ্যে 40% লোক এখানে কাজ করে, আর বাকি 60% এখানে নন ওয়ার্কার, কোনো কাজই করে না। এটা স্টাডিতে দেখা গেছে, আবার বলছি। আচ্ছা, এথনিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি এখানে অনেক বেশি, এখানে অনেক বেশি কালচার, কাস্ট, ল্যাঙ্গুয়েজ এইসবের ব্যারিয়ার্স আছে, রিলিজিয়ন, সমস্ত কিছুর ব্যারিয়ার্স আছে, এইভাবে মানুষগুলো এখানে ভাগ হয়ে আছে। আর যেটা কিনা পপুলেশনে একটা ডাইভার্স ক্রিয়েট করছে, ওকে। সো ইন ইয়াং age structure a large part of population is below 20 years, মানে বুঝতেই পারছো পপুলেশনের একটা বড় অংশ 20 বছরের নিচে। ফলে কি হবে, একটা সময়ের পর কিন্তু ভোটের যারা ভোটাধিকার, ঠিক আছে, এখন যে তুলনায় ভোটাধিকার আছে উপস্থিত, তা একটা সময়ে অনেক বেশি ভোটাধিকার থাকবে, যেহেতু ম্যাক্সিমাম এখানে পপুলেশন 20 বছরের নিচে, ঠিক আছে, যেখানে ওয়ার্কফোর্স পটেনশিয়াল খুব একটা সেই হিসেবে কিন্তু দেখা যায় না। আচ্ছা, understand population details. Demography helps to know the size, quality and distribution of population. এই তিনটা জিনিস কিন্তু জানতে সাহায্য করে, পপুলেশনের কন্ডিশন এক্সপ্লেন করে, লাইক একটা ক্লিয়ার পিকচার তুলে ধরে। পাস্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পাস্ট আর প্রেজেন্ট কন্ডিশনের উপর বেস করে ফিউচার এখানে প্রেডিক্ট করা হয়, যেখানে টার্মস গুলো কি কি থাকে, এজ, সেক্স, এডুকেশন, এমপ্লয়মেন্ট, এই সমস্ত ফ্যাক্টরস গুলোর উপর হ্যাঁ বেস করে এখানে তথ্য তৈরি করা হয় আর ফিউচার প্রেডিক্ট করা হয়। সেই অনুযায়ী কিন্তু বিজনেসে এটা ওই ডেটা গুলো অনেক হেল্প করে। আর এটা কি হচ্ছে, এটা এক্সপ্লেন করছে যে কিভাবে জন্ম, মৃত্যু আর মাইগ্রেশনের ফলে পপুলেশন গ্রোথে এফেক্ট পড়ছে, সেটা কিন্তু এই সায়েন্টিফিক স্টাডিটা থেকে জানা যায়, ওকে। এছাড়াও এই ডেমোগ্রাফির ফলে মানুষের ফিউচার প্রেডিক্ট করা সম্ভব হয়, এই পপুলেশন প্রেডিক্ট করা সম্ভব হয়, ঠিক আছে, যে পরে পপুলেশন বাড়বে না কমবে, এইটা এই সায়েন্টিফিক স্টাডির ফলে জানা যায়। এটা গভর্নমেন্ট পলিসি মেক করতে সাহায্য করে, ওকে। সো আর কি করে, এটা ইকোনমি আর সোসাইটির মধ্যে একটা লিঙ্কেজ তৈরি করে, ঠিক আছে। ইট কানেক্টস পপুলেশন ফ্যাক্টরস উইথ education, health and economic condition, helping understand a country's development needs. একটা countryর development needs কি সেইটা বুঝে সেই অনুযায়ী ইকোনমি আর সোসাইটি লিংক করা হয়, ওকে। ডেমোগ্রাফিক কম্পোজিশন মানে কি? ডেমোগ্রাফিক কম্পোজিশন মানে হলো বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক লাইক এজ, জেন্ডার, ডেন্সিটি, ইনকাম, এডুকেশন, এথনিসিটি, এগুলোর উপর বেস করে পপুলেশন স্ট্রাকচার ভাগ করে দেওয়া, ঠিক আছে। এইগুলো দেখো, ডেমোগ্রাফি কি কি জিনিসের উপর বেস করে হতে পারে, যেমন বার্থ, ডেথ, মাইগ্রেশন, এগুলোর উপর বেস করে আমাদের পপুলেশন কমতে বা বাড়তে পারে, এগুলো আমরা জানি।
এর তিনটা মেন কম্পোনেন্টস আছে, লাইক ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন, এটা তিনটে নাম দেওয়া হয়েছে। বার্থ যেটা হচ্ছে ফার্টিলিটি, এর মানে হচ্ছে যে পপুলেশনে কত জন্ম হচ্ছে তার সংখ্যাটা আর কি, কত জন্ম হচ্ছে। হায়ার ফার্টিলিটি হলে পপুলেশনের সাইজ ইনক্রিজ হবে, লোকজন বেড়ে যাবে না, বেশি জন্ম হলে লোকজন বেড়ে যাবে, তাহলে পপুলেশন সাইজ ইনক্রিজ হবে। মর্টালিটি হচ্ছে ডেথ, ডেথ নাম্বারকে বোঝাচ্ছে, যত বেশি মৃত্যু হবে তত বেশি পপুলেশন সাইজ কমে আসবে। হায়ার মর্টালিটি, ডিক্রিজ পপুলেশন সাইজ। আর হচ্ছে মাইগ্রেশন, মাইগ্রেশন মানে কি, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাকে মাইগ্রেশন বলে, এটা আমরা জানি, এটার একটা মুভি আছে, তোমরা দেখতে পারো চাইলে, কার্টুন মুভি, ঠিক আছে। তো মাইগ্রেশন কি করে, ইনক্রিজ করে না ডিক্রিজ করে পপুলেশন। এবারে যেই জায়গা থেকে মানুষ চলে যাচ্ছে সেখানের পপুলেশন ডিক্রিজ করছে, আর যেই জায়গায় যাচ্ছে সেখানের পপুলেশন ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো এইভাবে এই তিনটে ফ্যাক্টরস কাজ করে, এই তিনটে কম্পোনেন্টস কাজ করে। মনে রাখতে হবে ডেমোগ্রাফিক কম্পোজিশনের তিনটে কম্পোনেন্টস আছে, ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন। বোঝা গেল? এটা ডিটারমাইন করলে আমরা বুঝতে পারি পপুলেশন গ্রোজ হচ্ছে নাকি ডিক্লাইন্স হচ্ছে নাকি চেঞ্জেস হচ্ছে ওভার টাইম, এগুলো আমরা বুঝতে পারি। ওকে, সো নেক্সট। তো আমরা ডেমোগ্রাফির কম্পোজিশন পড়লাম তিনটে, যে ফার্টিলিটি, মর্টালিটি আর মাইগ্রেশন, তাই তো। এবারে ফার্টিলিটিটা কি? ফার্টিলিটি মানে হচ্ছে একজন মহিলার জন্ম দেওয়ার ক্ষমতা। রিপ্রোডাকশন এজ 15 থেকে 49 বছর অবধি হয়। এটা ডাইরেক্টলি পপুলেশন গ্রোথকে এফেক্ট করে বা ইম্প্যাক্ট ফেলে এর উপর। তো ফার্টিলিটি মেজার করার কিছু ইন্ডিকেটর আছে, 4টে ইন্ডিকেটর। কি কি? ফার্স্ট হচ্ছে সিবিআর, ক্রুড বার্থ রেট। এখানে পার 1000 জন মানুষের মধ্যে বা 1000 পপুলেশনের মধ্যে প্রতি বছরে কতজন জীবিত জন্ম হচ্ছে, ঠিক আছে, লাইভ বার্থস, ঠিক আছে। তো এখানে কোনো লিঙ্গ বা বয়স ধরা হয় না, এটা জাস্ট 1000 পপুলেশনের মধ্যে কতজন জন্ম নিচ্ছে এটা হিসেব করতে ধরা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে জিএফআর, জেনারেল ফার্টিলিটি রেট। এটা কি? এখানেও 1000 জন মহিলার মধ্যে, ঠিক আছে, 15 থেকে 49 বয়সী 1000 জন মহিলার মধ্যে কতজন জন্ম নিচ্ছে সেটা সেটা পরিমাপ করা হয়। তাহলে এটা হচ্ছে জিএফআর। আরেকটা কি ইন্ডিকেটর আছে, আর হচ্ছে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, এএসএফআর। এখানে কি, এখানে বয়স অনুযায়ী মহিলাদের, মানে যেই মহিলাগুলো আর কি জন্ম দিতে পারবে, ঠিক আছে, বার্থ রেট হিসেব করা হয়, সেখানে সেই হিসেবে বয়স অনুযায়ী হিসেব করা হয় বার্থ রেট। এটা থেকে ভবিষ্যৎ পপুলেশন কত বাড়বে কি কমবে এটা ধারণা করা যায়। আর কি, আর একটা ইন্ডিকেটর আছে, সেটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর। এখানে অ্যাভারেজ নাম্বার অফ চিলড্রেন, ঠিক আছে, একটা ওম্যান তার একটা মহিলা তার সমস্ত জীবনকালে, পুরো জীবদ্দশায় কতজন বাচ্চা জন্ম দিতে পারে অ্যাভারেজ, বা অ্যাভারেজ জন্ম দেওয়ার পরিকল্পনা করে, সেইটার ওপর হিসেব করে এই আর কি এই অ্যাভারেজটা বের করা হয়, ঠিক আছে, টোটাল ফার্টিলিটি রেটটা বের করা হয়। তো এই 4টে ইন্ডিকেটরের মাধ্যমে ফার্টিলিটি নির্ধারণ করা হয়। আর ফার্টিলিটি আলটিমেটলি কি করে, ডেমোগ্রাফি বুঝতে সাহায্য করে, পপুলেশন বুঝতে সাহায্য করে। ওকে, নেক্সট। এরপরে কি আছে, মর্টালিটি বা মৃত্যু হার। মর্টালিটি কি, আমরা সবাই জানি মৃত্যু। তো একটা পপুলেশনে কতজন মানুষের মৃত্যু হচ্ছে সেটা হিসাব করা হয়, প্রতি 1 লাখ মানুষের মধ্যেই মেজার করা হয় এই মর্টালিটি প্রসেসটার মাধ্যমে, যে কতজন মানুষ প্রতি 1 লাখ মানুষের মধ্যে কতজন মানুষ মারা যাচ্ছে, সেটাও এজ, সেক্স বা ডেথ অফ কজ এই অনুযায়ী হিসেব করা হয়। এটা হেলথ কন্ডিশন বুঝতে বা লাইফ এক্সপেক্টেন্সি বুঝতে সাহায্য করে, যে পপুলেশন পরে বাড়তে পারে, মৃত্যু হার বুঝতে সাহায্য করছে। তো পপুলেশন পরে কমে যাবে, মৃত্যু হারের পরে অবভিয়াসলি মর্টালিটির ফলে পপুলেশন কমে, এটা আমাদের মাথায় রাখতে হবে, আর এটা ইজি ব্যাপার, এটা আমরা সবাই জানি। সো কিন্তু কিভাবে, এক্সপেক্টেন্সি কতটা, কতজন মানুষের মৃত্যু হবে একটা টাইমে, সো সেটা মেজার করতেই মর্টালিটি সাহায্য করে। ওকে, নেক্সট।
আচ্ছা, মাইগ্রেশন। মাইগ্রেশন মানে কি? মাইগ্রেশন মানে হলো মুভমেন্ট অফ পিপল, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াকে মাইগ্রেশন বলে, ঠিক আছে? তো এরকম অনেক ক্ষেত্রেই হয়, যখন যখন কিছু মানুষ গ্রাম থেকে শহরে এসে বসবাস করা শুরু করে, বা কিছু মানুষ শহর থেকে শান্তির খোঁজে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করে। সো এই, বা আবার কেউ কেউ দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করা শুরু করে। এই ব্যাপারগুলোকেই মাইগ্রেশন বলা হচ্ছে, ঠিক আছে? মাইগ্রেশন কত ধরনের হয় দেখো। মাইগ্রেশন যখন হচ্ছে উইদিন আ কান্ট্রি, তখন সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল মাইগ্রেশন, মানে একটা দেশের মধ্যেই থাকছে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায়, শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে এসে বসবাস শুরু করছে, সেটা হচ্ছে ন্যাশনাল মাইগ্রেশন। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন কখন বলা হচ্ছে? যখন কান্ট্রিজ এর মধ্যে, ধরো ইন্ডিয়া থেকে ইউএসএ তে চলে যাচ্ছে, বা ইন্ডিয়া থেকে অন্য কোথাও চলে যাচ্ছে, কোনো বিদেশে, যখন দেশ থেকে বিদেশে কেউ গিয়ে বসবাস শুরু করে, তখন সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। আউটগোয়িং, যারা চলে যাচ্ছে তাদেরকে বলা হয় এমিগ্রেন্টস, আর যারা আসছে তাদেরকে বলা হয় ইমিগ্রেন্টস, ঠিক আছে? ইনকামিং হচ্ছে ইমিগ্রেন্টস, আর আউটগোয়িং হচ্ছে এমিগ্রেন্টস, এটা মাথায় রাখবে। আচ্ছা, মাইগ্রেশন পপুলেশন চেঞ্জ করে, এটা তো বোঝাই যাচ্ছে যে যখন কোনো মানুষ চলে যাচ্ছে তাহলে পপুলেশনে এফেক্ট পড়ছে, পপুলেশন তখন কমে যাচ্ছে। আর যখন কোনো মানুষ এসে বসবাস করা শুরু করছে, তখন সেই জায়গার পপুলেশন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে? যেই জায়গাটা এসে লোক বসবাস করা শুরু করছে, সেই জায়গার যে ন্যাশনাল রিসোর্সেস, মানে যেগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস, যেমন ওয়াটার, ট্রান্সপোর্ট, ঠিক আছে, এই সব, তারপরে জায়গা, জমি জায়গা, এই সমস্তর ওপর কিন্তু এফেক্ট পড়ছে, কারণ সেগুলো শর্টেজ হয়ে যাচ্ছে, সবাই মিলে ইউজ করছে। তো এগুলোই হচ্ছে মাইগ্রেশনের ফলাফল, আর পপুলেশনে এটা খুব বড়ভাবে ইমফ্যাক্ট এফেক্ট ফেলে। ওকে, নেক্সট। বিজনেস এনভায়রনমেন্টের সাথে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্টের লিঙ্কেজ কোথায় কোথায়? প্রথমত, পপুলেশন সাইজ অ্যান্ড গ্রোথ। দেখো, বেশি পপুলেশন বেশি হলে গুডস সার্ভিস, যেমন ফুড, ক্লথস, ট্রান্সপোর্ট, এসবের ডিমান্ড বেশি হবে। তো আর পপুলেশন কম হলে এসবের ডিমান্ড কম। আর পপুলেশন যদি বেশি হয় তাহলে বড় বড় কোম্পানির ভালো। পপুলেশন যদি কম হয়, আর পপুলেশন বেশি হলে লেবারও পাওয়া যায়, হ্যাঁ, লেবার সাপ্লাই ভালো হয়, যেটা কিনা বিজনেসকে অ্যাট্রাক্ট করে। আর পপুলেশন কম হলে ছোট ফার্মস গুলোর জন্য ভালো একটা সুযোগ তৈরি হয়। তো এইগুলো হচ্ছে আহ, এই এনভায়রনমেন্টকে এইভাবে এফেক্ট করছে, ঠিক আছে? ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট বিজনেস এনভায়রনমেন্টকে এইভাবে এফেক্ট করছে, এটা একটা ফ্যাক্টর বলতে পারো। ওকে, আর নেক্সট ফ্যাক্টর কি? নেক্সট হচ্ছে এজ অ্যান্ড বার্থ রেট। দেখো, যখন ইয়ং জেনারেশন বা ইয়ং পপুলেশন যখন বেশি থাকে, তখন এডুকেশন, ফোন, মোবাইল ফোন আর কি, ফ্যাশন, তা এইসবের ডিমান্ড বেশি হয়। আর যখন ওল্ড এডুকেশন থাকে, তখন হেলথ ইন্স্যুরেন্স, ফার্মা প্রোডাক্টস, এইসবের ডিমান্ড বেশি হয়, ঠিক আছে? আহ, আর যখন বার্থ রেট বেশি হয়, তখন বেবি প্রোডাক্টস এর ডিমান্ড বেশি হয়, যেটা কিনা একটা অপরচুনিটি তৈরি করে বেবি প্রোডাক্টস এর ডিমান্ডে, বা সরি, বেবি প্রোডাক্টস এর বিজনেসে একটা অপরচুনিটি ক্রিয়েট করে। লাইক, বেবি প্রোডাক্টস কিরকম হয়, যেমন ডাইপার্স এটসেট্রা, এগুলোতে ডিমান্ড বাড়ে। আর যখন বার্থ রেট কম হয়, এগুলো ডিমান্ড কমে। আর কি? আর একটা ফ্যাক্টর হচ্ছে ইনকাম এন্ড মিডল ক্লাস পপুলেশন, যেখানে মিডল ক্লাস পপুলেশন একটু হায়ার ক্লাসের দিকে যায়, বা একটু রাইজ করে, হ্যাঁ, তখন কি হয়? তখন তাদের ডিমান্ড হয় কনজিউমার গুডস এর, লাইক ফ্রিজ বা টিভি, এইসবের। আর এছাড়াও লাক্সারি আইটেমস এর ডিমান্ড বেশি হয়। তো ডেভেলপিং কান্ট্রিজে ম্যাক্সিমাম লাক্সারি আইটেমস এর ডিমান্ড বেশি দেখা যায়, বা এরকম কনজিউমার গুডস এর ডিমান্ড বেশি দেখা যায়, যেমন টিভি, ফ্রিজ এটসেট্রা, এসি, যা যা বললাম, ঠিক আছে? আরো আছে। নেক্সট, কন্টিনিউ করছি তো। লেবার এন্ড মোবিলিটি। নেক্সট ফ্যাক্টর আমাদের কি? লেবার এন্ড মোবিলিটি। দেখো, চিপ লেবার, চিপ লেবার যদি থাকে, মানে যদি শ্রমিককে যদি কম মজুরি দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, তাহলে মেশিন কেন ইউজ করব? কারণ মেশিনে বেশি বিদ্যুৎ খরচ হবে, ধরো। তো মেশিনের কস্ট যদি বেশি হয়, আর শ্রমিককে যদি সেই তুলনায় কম টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়, তাহলে বিজনেসের জন্য কোনটা ভালো?
অবভিয়াসলি চিপ লেবার। তো সেই হিসেবেই বলছে যে যখন পপুলেশন অনেক বেশি থাকে তখন চিপ লেবার পাওয়া যায় আর সেটা বিজনেসের জন্য উপযোগী হয়। আর লেবারের যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হয়, ডিফারেন্ট টেস্ট হয়, ডিফারেন্ট বিলিভস হয়, তাহলে তাকে সেই অনুযায়ী কাজ করানোর জন্য বা বোঝানোর জন্য, কাজ বোঝানোর জন্য টেইলার্ড এইচআর অর মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করতে হয়। টেইলার্ড এইচআর কেন বলছে, মানে তার মতো করে তাকে বোঝাতে হবে, তো সেই রকম ভাবে বলছে টেইলার্ড এইচআর। ওকে, তো এটাও বিজনেস এনভায়রনমেন্টে এফেক্ট ফেলবে। আর কি ফ্যাক্টর আছে, এথনিসিটি অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। দেখো এথনিসিটি, বিভিন্ন ডিফারেন্ট এথনিক ডিফারেন্ট কালচারের মানুষের টেস্ট ডিফারেন্ট হবে, হ্যাবিটস ডিফারেন্ট হবে, ডিফারেন্ট চয়েস হবে। তো সেই অনুযায়ী তাদের মানে মার্কেটার্স যারা, তাদেরও উচিত যে যেরকম কনজিউমারের বিহেভিয়ার, যেরকম কনজিউমারের টেস্ট, সেই অনুযায়ী প্রোডাক্ট করা, তাই তো, প্রোডাকশন মেকিং করা। তো টার্গেটটা কেমন থাকবে, টার্গেটটা থাকবে প্রোডাক্টস এর উপর, যাতে কনজিউমারের নিডস অনুযায়ী প্রোডাক্টস বানানো হয়, প্রোডাক্টসটা যাতে এফেক্টিভলি কনজিউমারের মনে জায়গা করে নেয়, এরকম একটা, ঠিক আছে। তো আর কি ফ্যাক্টরস আছে, business scale and production, like large population, mass production। দেখো পপুলেশন যখন অনেক বেশি হবে তখন বিজনেস কি করবে, বেশি করে প্রোডাকশন করবে। যখন বেশি করে একসাথে অনেকটা প্রোডাকশন করবে তখন প্রোডাকশন কস্ট কম হবে, বুঝেছো? আর সেটার জন্য বিজনেসে প্রফিট বেশি হবে, কস্ট কম হলে প্রফিট বেশি হবে। তা কস্ট যখন কম হচ্ছে তাহলে আমি প্রফিট যেরকম ইচ্ছা রেখে বিক্রি করতে পারবো, মানুষ তাতেই কিনবে। তাহলে লার্জ পপুলেশনে লার্জ প্রোডাক্ট মানে মাস প্রোডাকশন হয়, প্রোডাকশন যেহেতু বেশি হয় কস্ট কম হয়, বিজনেসের জন্য এটা হেল্পফুল হয়। ডিভিশন অফ লেবার, চিপ লেবার প্রোভাইড করে, এই সমস্ত কিছু বিজনেসে এফেক্ট করে, ঠিক আছে। আর কি ফ্যাক্টরস আছে, ওকে, সো এটাই লাস্ট ফ্যাক্টরস ছিল। কনক্লুশন কি দাঁড়াচ্ছে, যে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট স্ট্রংলি এফেক্টস মার্কেট সাইজ, demand patterns, labor supply, and business strategies. Businesses must study demographics to plan production, marketing, and human resource effectively. বোঝা গেল তো? তো এটা তো ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে এই লাইনটা, কনক্লুশনটা, আর আমরা পুরোটা যখন বুঝেছি কনক্লুশনটা তো আর কি। ওকে চলো, ফিফথ চ্যাপ্টার এখানেই আমাদের কমপ্লিট হলো। আশা করছি তোমরা সব ভালোভাবে বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর এই চ্যাপ্টারটা অনেক ছোট চ্যাপ্টার, এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে পারে। সো এই চ্যাপ্টারটা করে যাও, স্কিপ করো না, আমি সাজেশন দিয়েই দেবো, তো সেই অনুযায়ী করে যাও, ভালো করে মুখস্থ করে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।